সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন বিশিষ্ট কলামিস্ট ও নিরাপত্তা বিশ্লেষক জিয়া আহমেদ। আমার বাম দিকে আছেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি ওবায়দুল্লাহ বাদল। দর্শক, দুজন অতিথির মুখ থেকে ফ্যাসিবাদ নিয়ে শুনব। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী কাজের ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 13 মে 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 ফিরে এসেছে চাঁদাবাজি। 2010 নাটোরে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগ। 2012 ভ্যাট ট্রাইব্যুনাল থেকে 500 কোটি টাকার ফাইল গায়েব। 2013 সমাবেশের অনুমতি পায়নি 18 দল। 2015 ব্লগার হত্যা, মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত HRW। 2016 সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ঢাকাকে দিল্লির সমর্থন। 2018 কোটা বাতিল, প্রজ্ঞাপন দাবিতে আজ ক্লাস পরীক্ষা বর্জন। 2019 দুর্নীতি ও অদক্ষতায় বিমানকে ডোবাচ্ছে। 2020 করোনার চেয়ে শক্তিশালীরা এখন কোথায়, রিজভী। 2021 মৃত্যু হত্যা মামলায় সাকু 4 দিনের রিমান্ডে। 2022 আওয়ামী লীগ করে কোটি কোটি টাকা পাচার করা হয়েছে কাদের। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে বিশ্লেষণ শুনবো অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি জিয়া আহমেদ, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি 2010 সালের একটি খবর। নাটোরে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগ, একটি দৈনিকের খবর ছিল। হাসিনা সরকার ক্রসফায়ার শব্দটিকে মূলত রাষ্ট্রীয় হত্যাকাণ্ডকে ঢাকতেই ব্যবহার করতেন কিনা, বা এই শব্দটি হঠাৎ আবারও বিপুলভাবে বাংলাদেশের রাজনীতি এবং আমাদের সংস্কৃতিতে গেঁথে গিয়েছিল, কারণটা কি? আমাদের বাংলাদেশে আপনার চিরকালই কিছুটা সন্ত্রাস, কিছুটা চাঁদাবাজি বা এই ধরনের জিনিসগুলো চালু ছিল। এই জিনিসগুলো সাধারণভাবে পুলিশ চিরকাল এটাকে ম্যানেজ করে এসছে বা কন্ট্রোলে রেখেছে। কিন্তু পরবর্তীতে যখন আপনার যদি আপনি আন্তর্জাতিক প্রেক্ষাপট চিন্তা করেন, যে 9/11 যখন হলো আমেরিকাতে, তারা শুরু করলো ওয়ার অন টেরার। আর আমাদের বাংলাদেশে আপনার এইটার পরিপ্রেক্ষিতে আমরা এই সন্ত্রাসীদেরকে আমরা চিহ্নিত এবং তাদেরকে দমন করার জন্য আমরা বাংলাদেশ সরকার একটা লিস্ট তৈরি করলো 23 জন শীর্ষ সন্ত্রাসীর নামে, যাদের জন্য ধরিয়ে দেওয়ার জন্য 1 লক্ষ টাকা করে পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। কিন্তু আপনার এরা আন্ডারগ্রাউন্ডে চলে গেল এবং আপনার চাঁদাবাজি এবং সন্ত্রাস, হত্যাকাণ্ড এগুলি তারা চালিয়ে যাচ্ছিল। সেই পরিপ্রেক্ষিতে আপনার 2004 সালের দিকে র্যাপিড, এটা হলো 2002 থেকে 2003-এর মধ্যে অপারেশন ক্লিন হার্ট করা হয়। সেখানে বেশ কিছু মানুষ আপনার অস্বাভাবিক মৃত্যুর শিকার হন। এইটাকে পরে এতে আমাদের যে সেনাবাহিনীর তার ভাবমূর্তি প্রশ্নের সম্মুখীন হলে তখন সেনাবাহিনীকে এখান থেকে উইথড্র করা হয় এবং একটা পার্মানেন্ট সলিউশন হিসাবে আপনার আমেরিকা এবং যুক্তরাজ্যের পরামর্শে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাপিড অ্যাকশন টিম প্রথমে এই নামে একটা এলিট সংগঠন তৈরি করা হয়, যেটাতে আপনার পুলিশ এবং যে সামরিক বাহিনীর 3টা শাখা, অর্থাৎ আপনার সেনাবাহিনী, নৌবাহিনী এবং এয়ারফোর্সের চৌকস অফিসারদেরকে নিয়ে গঠন করা হয়, যার মূল উদ্দেশ্যটা ছিল যে চাঁদাবাজি, হত্যা, সন্ত্রাস এই জিনিসগুলোকে দমন করে ফেলা এবং এটাকে একটা ইয়ের পর্যায়ে নিয়ে আসা। তো সেই জিনিসটা বেশ কিছুদিন চলেছে। তখন আপনার ইয়ের দিকে আপনার যখন এটা শুরু হয় তখন
বিরোধী দল ছিলেন আওয়ামী লীগ, তারা এটার বিরোধিতা করেছেন। কিন্তু সেই সময় থেকে 2008 পর্যন্ত এই সময়কালে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেনি। ঘটেছে আপনার রাজনৈতিক মদতপুষ্ট কিছু সন্ত্রাসী, যেমন আপনার র্যাব প্রথম সবার দৃষ্টিতে আসে হলো কারওয়ান বাজারের আপনার সন্ত্রাসী পিচ্চি হান্নানকে ধরা, তার মধ্য দিয়ে। যদিও এই জিনিসটা কখনোই গ্রহণযোগ্য না যে প্রতিটা মানুষ যত খারাপই হোক তিনি ন্যায় বিচার, এটা তার পাওনা, তার অধিকার এটা, কিন্তু সেই জিনিসটা আপনার হয় নাই। পরবর্তীতে 2008 সালের শেষে যে নির্বাচনটা হলো, আওয়ামী লীগ 2009 সালে আসলো, আসার পর আপনার এই মানে যে একটা ফোর্স তৈরি করা হয়েছিল সন্ত্রাস দমনের জন্য এবং চাঁদাবাজি, হত্যা, গুম এসব জিনিসকে দমন করার জন্য, সেই বাহিনীটাকে তারা ব্যবহার করা শুরু করলো রাজনৈতিক হাতিয়ার হিসাবে। 2010 সালের কথা বললেন, নাটোরে যেটা আপনার ক্রস ফায়ার, এই 2009 থেকে এটা শুরু হয় এবং 9 থেকে আপনার 2021 পর্যন্ত এটা আনএবেটেড, অর্থাৎ মানে কোনো রকম কন্ট্রোল ছাড়াই এটা চলতে থাকে, মানে খেয়াল খুশি মতো যার যখন ইচ্ছা, সরকারি নির্দেশে যেমন হয়েছে। আপনার 2012 সালে আপনি দেখেন যে ইলিয়াস আলী তাকে উঠিয়ে যাওয়া হলো এবং তারপর তার কোনো খবর নাই। পরবর্তীতে 2014, 2015 ইভেন যে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব, তাকে আপনার উঠিয়ে নিয়ে গেল র্যাব। পুরো বিষয়টাকে তাদের রাজনৈতিক এবং আরও ব্যক্তিগত শত্রুতা দমনে ব্যবহার করলো। ইভেন আপনি দেখেন যে 2014 সালে নারায়ণগঞ্জে যে 7 জনকে হত্যা করা হলো, তখন তো ব্যাপারটা হয়ে গেল যে এরকম যে আততায়ী ভাড়া, এরকম একটা বিষয় চলে আসলো। অর্থাৎ ভাড়াটে তারা মানে অর্থের বিনিময়ে রাজনৈতিক প্রতিপক্ষকেও হত্যা করা শুরু করলো। মানে ভাড়াটে কিলার, হ্যাঁ, মার্সেনারিও না, এটা একদম কিলার, সরাসরি আততায়ী। আমরা বিভিন্ন সিনেমায় দেখতাম এরকম চরিত্রগুলো। এবং আপনি দেখেন যে আমরা ছোটবেলা থেকে যেসব বই টইগুলি পড়েছি, গোয়েন্দা কাহিনী যেগুলি, সেগুলিতে পড়া যেত যে পড়েছি যে গোয়েন্দারা খবর টবর নিয়ে গোপনে তথ্য বের করে তারপর একজনকে ধরতেন। কিন্তু এখন এই প্রচলনটাই উঠে গেছে। আমাদের এখানে বাংলাদেশে ডিবি আছে, আমাদের এসবি আছে, কিন্তু সবাই আপনার যে হাইকোর্ট বা কোর্ট থেকে রিমাইন্ডার নিয়ে মেরে যে কোনো কথা স্বীকার করায় ফেলেন। তো এই যে একটা ফেজ শিফট হয়ে গেছে আমাদের চিন্তা ভাবনার মধ্যে, যে আমাদের পুলিশ বাহিনী বা আমাদের গোয়েন্দা বাহিনী তারা এই গোয়েন্দা বৃত্তির কাজের চেয়ে মানুষকে অত্যাচার করে তথ্য বা মন গড়া তথ্য একটা স্বীকার করে দিতে বাধ্য করা, এই জিনিসগুলি হয়েছে। তার মানে এটি কি ক্রস ফায়ার বলা যায় না রাষ্ট্রীয় হত্যাকাণ্ড, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হত্যাকাণ্ড? এখানে আপনার ঘটনাগুলো কি, এটার যে বিবরণগুলি পড়বেন আপনি, কোনো বিবরণের মধ্যে কোনো তফাৎ দেখবেন না। যে তাদেরকে ধরা হয়েছে কাউকে, তাকে নিয়ে রাতে বেলা বা ভোর রাতে গেছে তার অস্ত্র উদ্ধার করতে, সেই সময় তার সঙ্গী সাথীরা তাকে ছুটিয়ে নেওয়ার জন্য গুলি করেছে, তখন অন্যদের কিছু হয়নি, শুধু সেই সন্ত্রাসী এবং এরপরে কিছু ভাঙাচোরা পিস্তল বা রিভলভার, এগুলো কিছু না। এইসব ক্রস ফায়ার কাউন্টার অ্যাটাকে আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্য কখনো কিন্তু হতাহতের ঘটনা ওইভাবে পাওয়া যায় না। এটা আপনার কখনো কখনো বলেছে দু একজন যে আহত হয়েছেন, কিন্তু তারা কিন্তু আলোর মুখ দেখেনি, সেই আহত ব্যক্তিকে কিন্তু আমরা দেখিনি কখনো না। এবং আমরা কোনো বিচার বিভাগীয় তদন্ত দেখি নাই। আপনি দেখেন যে 2018 না 20-এর দিকে আপনার যে কক্সবাজারের যে একরাম হত্যা, যেটার মাধ্যমে পুরা জিনিসটা সারা বিশ্বে নাড়া ফেলে দিল, একরাম সাহেবের হত্যার মামলাটা পর্যন্ত নেওয়া হয়নি। হ্যাঁ, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার র্যাব সহ র্যাবের শীর্ষ 7 জন কর্মকর্তা যারা কর্মরত ছিলেন কিংবা অন্য অর্গানাইজেশনে গিয়েছেন, তাদের উপর স্যাংশন ট্রেজারি বিভাগ থেকে আমেরিকার স্যাংশন দেওয়া হলো। তো এই বিষয়টা কোনোভাবেই গ্রহণযোগ্য না। ইভেন কেউ যদি সন্ত্রাসীও হয়, তাকে ধরে আপনার আইনে সোপর্দ করতে হবে এবং আইনকে কঠোরভাবে প্রয়োগ করতে হবে। আমাদের সমস্যাটা হয়েছে আমাদের দেশে যে আমরা আইনের কঠোর প্রয়োগ আমরা দেখি না। আপনার কাউকে একজন ধরা হয় যে এ সন্ত্রাসী, এ চাঁদাবাজি করছে বা এ হত্যা করেছে, দেখা যায় যে 6 মাস 9 মাস পরে সে আবার বের হয়ে আসছে। তখন এই কারণে যে আপনার সাধারণ মানুষ, যে র্যাব তৈরির পরে যে এই যে ক্রস ফায়ারগুলি হয়েছিল, যে আপনার নারায়ণগঞ্জ শহরে একজন বড় নেতা বা সন্ত্রাসী নেতা বলেন হত্যা করা হয়েছে, তার সব ক্ষেত্রে, এবং এই যে কারওয়ান বাজারে পিচ্চি হান্নানের কথা বললাম, সবে মিষ্টি বিতরণ করেছে।
হ্যাঁ, যে মানুষ মনে করছে যে এই এই মানে বিচার মানে এটা আসলে প্রহসন হচ্ছে, তার চেয়ে সরাসরি বিচার মানে হত্যা করে ফেললে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। এটা ভুল কনসেপশন এবং এটা প্রমোট করা হয়েছে আমাদের দেশের সংবাদ মাধ্যমের এবং আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এখন আমরা মনে করি যে এই ভুলটার থেকে আপনার এটা প্রোপাগেট করেছে এই রাজনীতিতে, এবং রাজনীতির যারা নেতৃবৃন্দ তারা এটা শিকার হয়েছেন। জি, ধন্যবাদ জিয়া ভাই। একই বিষয়ে ওবেদুল্লাহ বাদল আপনার কাছ থেকে জানতে চাই, এই সকল ক্রসফায়ার যে কোনো ধরনের অভিযানের পরে আমরা জানি আইনশৃঙ্খলা বাহিনী থানায় একটি ডায়েরি করতে হয়, বা এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা বা ক্রসফায়ার হলে একটি মামলা করতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। আপনি তো সচিবালয়ে একেবারে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথেও আপনার অনেক কাজ আছে। তো এই ধরনের ক্রসফায়ার বা এই ধরনের হত্যাকাণ্ডের কোনো মামলার কি কোনো তদন্ত বা কোনো অগ্রগতি কোনো দিন পেয়েছেন? যদি পেয়ে থাকেন সেটা কতটুকু ছিল, আর যদি না পান আপনারা কি খুঁজেছেন কখনো কেন এগুলো মামলা হয় না, বা এই মামলাগুলো কেন আলোর মুখ দেখে না? ক্রসফায়ার এই শব্দটির মাধ্যমে এই ক্রসফায়ারগুলো সাধারণত অতীতে গত 16 বছর বা 17 বছর যাই বলি না কেন, এই সময় এই ক্রসফায়ারগুলো করার আগে আমরা বিভিন্ন মামলার ইয়েতে দেখেছি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতি নিয়েই তারা এই কাজগুলো করতো এবং এটি সরকারি পৃষ্ঠপোষকতায় সেটি করা হতো। এবং আমরা শুনেছি যে সরকারের উচ্চ পর্যায়ের টেবিলগুলোতে ক্রসফায়ার লিস্ট করা হতো। একেবারেই, আপনি যেহেতু গণমাধ্যম কর্মী, আপনি যেভাবে শুনেছেন আমরাও ওইভাবেই শুনেছি যে রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকেই ক্রসফায়ারের লিস্টটা হতো এবং তাদের কাছে যেত, সেটির অনুমোদন নিয়ে একেবারেই মানবাধিকার মানে একটা মানুষের বিচার পাওয়ার যে অধিকার বা তার যে বিচার করার মানে প্রচলিত আইনে যে বিচার করার কথা সেটিকে উপেক্ষা করে একেবারে নির্বাহী টেবিল থেকে সেগুলো হতো। যে কারণে আপনি যে কথাটি বলছেন যে আইন অনুযায়ী মামলা হওয়ার কথা, তদন্ত হওয়ার কথা, এই জিনিসগুলো আমরা অভাব দেখেছি। কারণ এই বিষয়গুলো তখন কেউ এই বিষয়ে মানে এগিয়ে যেত না, বা এইগুলো নিয়ে নাড়াচাড়া সম্পন্ন মানুষগুলোকে বা ব্যক্তিদেরকে প্রশ্ন করবার মতো সুযোগ ছিল না। বিষয়টি কি এরকম? একেবারেই। তারপরেও তো আমরা দেখেছি অনেক গণমাধ্যমের ফাঁক গলে এইসব খবর বেরিয়ে আসতো, মানে এই রাষ্ট্রের যে মানে সেন্সরের ফাঁক গলে কিন্তু এইসব খবর বেরিয়ে আসতো দুই একটি। সেটা হয়তো দুই একটি। সেই জায়গাগুলো আসলে কেমন ছিল আপনার অভিজ্ঞতা এবং আপনার ব্যাখ্যায় এই প্রেক্ষাপটকে কিভাবে সংজ্ঞায়িত করবেন? আমরা যখনই দেখেছি কোনো আলোচিত হত্যাকাণ্ড হতো বা মানে ক্রসফায়ারের নামে যে হত্যাকাণ্ডটা হতো, সেটি নিয়ে দেখা যেত পরের দিনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফ হতো। আমরা যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কভার করতাম বা সচিবালয়ে সংবাদ সংগ্রহ করতাম, আমরা ওই দিনের ওই বিষয়টি নিয়ে সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তরে যেতাম। তখন যে বিষয়গুলো বলা হতো, তাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা থেকে ওই সময়ের মন্ত্রীরা এই আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে এমন কথাও শোনা গেছে, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী একাধিকবার, আসাদুজ্জামান খান কামাল একাধিকবার বলেছেন তাদের উপর আক্রমণ হলে তারা কি বসে থাকবে, তাদেরও তো আত্মরক্ষার অধিকার আছে। এই সব বলে সেই ক্রসফায়ারগুলোকে জায়েজ করার একটা অপচেষ্টা ছিল। তারপরেও সরকারের শীর্ষ পর্যায় থেকে যখন এই জাতীয় ইঙ্গিত করা হয়, মানে তালিকা করা হয়, তখন তো আসলে ওই মামলা বা ওই ক্রসফায়ার নিয়ে কোনো তদন্ত হওয়া, এটি আসলে আশাটা দুরাশার মতো আর কি। আপনার কি মনে হয় এই ঘটনাগুলো কি আসলে আইনের কোনো লুফলস তারা ফেলে রেখে গেছে কিনা? রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে নীতি নির্ধারকরা যখন একটি সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেয় সেই রাষ্ট্রের বিভিন্ন সংস্থার উপর, তখন আসলে ওই যে লুফলস অথবা কোনো বিষয় এইগুলো প্রাধান্য পায় না। কারণ তখন ওই আইন শৃঙ্খলা বাহিনী বলেন বা রাষ্ট্রের যে কোনো বিভাগ বলেন, তখন ওই রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারকদের কথাটি বাস্তবায়ন করার জন্যই তারা উঠে পড়ে লাগে। তারা তখন আর আইনের দিকে তাকায় না যে এটি আমাকে চাকরি আচরণ বিধিতে এখানে নিষেধ আছে অথবা আমি এটা পারি না। যদিও আচরণ বিধিতে বলা আছে যে যদি কেউ অন্যায় আদেশ দেয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি কোনো অন্যায় আদেশ দেয়, সেই আদেশ মানতে সে বাধ্য না, এবং সে ইচ্ছা করলে সেইটি অ্যাভয়েড করতে পারে। কিন্তু গত 15 বছরে এমন ভয়ঙ্কর একটি সরকার প্রতিষ্ঠিত ছিল যে বরঞ্চ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এক ধরনের উৎসাহ ছিল যে উনি যা বলবেন তার চেয়ে বেশি করলে মনে হয় আমি পদোন্নতি পাবো অথবা পুরস্কার পাবো। এই ধরনের একটি কালচার গড়ে উঠেছিল, যার ফলে আসলে ন্যায় বিচার নামক যে বিষয়টি সেটি সোনার হরিণই ছিল।
আপনার কি মনে হয় যে 5 আগস্ট পরবর্তী সময়ে হঠাৎ করে এই সংস্কৃতি বদলে গেছে, এখন আইনের শাসন প্রতিষ্ঠা খুব সহজ হয়ে গেছে? কারণ সেই একই আমলাতন্ত্র, সেই একই প্রশাসন তো রয়ে গেছে। সেটিও ঠিক, তবে আগের চেয়ে কিছুটা হলেও এখন মন খুলে আমরা সংবাদকর্মীরা একদম মন খুলে যে লিখতে পারছি তা না, কিছুটা অনেকটাই হলেও লেখা অনেক যাচ্ছে। চেঞ্জ হয়েছে। কর্মকর্তাদের মধ্যেও অনেক কথা এখন আগের চেয়ে তারা মন খুলে বলার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে ওই আগের যে ওই যে সেলফ সেন্সরশিপ, সেই বিষয়টি এখনো কিন্তু শেষ হয়ে বা যায়নি। আতঙ্ক। আতঙ্কটা কিন্তু এখনো আছে এবং তারা মনে করছে যেহেতু গত 15 বছর তাদের মাধ্যমেই প্রশাসন পরিচালিত হয়েছে, তারাই গুরুত্বপূর্ণ দপ্তরগুলো সামলিয়েছেন এবং সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন, তারা কিন্তু এখন চলে যায় নাই। হয়তো হাতে গোনা কিছু আমলা, কিছু পুলিশ কর্মকর্তা অথবা বিভিন্ন সেক্টরের তাদেরকে হয়তো বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে তাদের কুকীর্তির জন্য, তাদের অপরাধের জন্য, আবার কাউকে কাউকে ওএসডি করা হয়েছে। কিন্তু একটি সরকার যখন 15 বছর শাসন করে রাষ্ট্রকে, তখন কিন্তু আসলে নিচ থেকে এই 15 বছরে অনেকেই নিচ থেকে উপরে চলে আসছে। আবার ইচ্ছা করলেই তাদেরকে এখন বাদ দেওয়া যাচ্ছে না, কারণ রাষ্ট্রের যে পদ, তাহলে ওবায়দুল্লাহ বাদল, এই মনে করেন 10 বালতি নোংরা পানির মধ্যে 2 বালতি ফেলে দিয়ে আরো 3 বালতি ফ্রেশ পানি যদি দেয়া হয়, পরিষ্কার পানি দেয়া হয়, তাহলে কি এই পানি পরিষ্কার হয়ে যাবে? আমি আসলে আপনি যে কথাটি বললেন পরিষ্কার হবে না, আমার মনে হয় পানি দেওয়ার চেয়ে এখানে যে কৌশলটি করা উচিত সরকারের, সেটি হচ্ছে যে বিদ্যমান যেসব আইন আছে, আইন অনুযায়ী কর্মকর্তারা তাদের দায়িত্ব পালন করবে এবং আইন অনুযায়ী তারা অন্যায় কোনো নির্দেশ মানবে না। তাহলে ওই যে মানে অপরিষ্কার পানি বা ময়লা পানি যেগুলো আছে ওগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কারণ আমি একটি উদাহরণ দিয়ে বলতে চাই, আজ থেকে 10 বছর আগে ঢাকা শহরে আমরা যারা বাইক চালাই আমরা কিন্তু হেলমেট পরতাম না, মানে মনে হতো কি হেলমেট দরকার নেই। কিন্তু এটি এখন বদলে গেছে। আপনি দেখবেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা, তারাও কিন্তু এখন হেলমেট পরছে এবং মানুষের মধ্যে এই জিনিসটা চলে আসছে যে হেলমেট আমার নিজের সুরক্ষার জন্য, আমার মাথাকে নিরাপদ রাখার জন্য, আমার বডিকে মানে অন্তত মাথাটাই কোনো দুর্ঘটনা ঘটলে যাতে বড় আঘাত না লাগে। তা আমি যখন বুঝতে পারি যে এটা আমার নিরাপত্তার জন্য, তখন কিন্তু আমাকে আর কাউকে বলতে হয় না যে হেলমেটটা পরিধান করেন, আমি আমার নিরাপত্তার জন্য আমি পড়ছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে সেলফ রিয়ালাইজেশনটা রাইট, ইম্পর্টেন্ট। সচেতনতা এবং কর্মকর্তা কর্মচারী যারা আছেন সরকারের কর্মচারী, তাদের মধ্যে এই বোধটা আসতে হবে যে আমি এই দেশের সন্তান, এই জনগণ আমার, আমি জনগণের অংশ, এই জনগণকে এবং দিন শেষে সর্বোচ্চ- আমিও জনগণ। হ্যাঁ, আমিও জনগণ এবং রাষ্ট্রটাকে আমাদেরকে মানে দেশপ্রেম থাকতে হবে, রাষ্ট্রের কল্যাণ চিন্তা করতে হবে জি। এবং আইন শৃঙ্খলাগুলো মেনে চলতে হবে। জি, ধন্যবাদ ওবায়দুল্লাহ বাদল। জিয়া ভাই, এই বিষয়ে আরেকটু বলে আমরা অন্য প্রসঙ্গে যাব, যে যতগুলো ক্রস ফায়ার হয়েছে ওবায়দুল্লাহ বাদলের ভাষায় যে নির্বাহী টেবিল থেকে আগে তালিকা হয়ে তারপরে বাস্তবায়ন পর্যায়ে যেত, তার মানে এটি কিন্তু এক ধরনের রাষ্ট্রীয় হত্যাকাণ্ড, একেবারে পরিষ্কার বোঝা যায়। Of course, কারণ বিচার বিভাগের সিদ্ধান্ত এগুলো ছিল না, না, প্রশ্নই এটি ওঠে না। নির্বাহী টেবিল থেকে যেহেতু এসেছে, তার মানে এগুলো ওই সময় নির্বাহী আদেশ যারা জারি করতেন, যারা বাস্তবায়ন করতেন, সবাই যদি এটি অপরাধ হয় তাহলে তারা অপরাধী। সেক্ষেত্রে এখন এই সময় দাঁড়িয়ে এই সকল ক্রসফায়ার বা হত্যাকাণ্ডের কি বিচার হওয়া উচিত কিনা, বা এই যেসব পরিবারের সদস্যরা তাদের সদস্যদেরকে হারিয়েছেন এই ক্রসফায়ারের নামে, তাদের কাছে তো অন্তত পরিষ্কার হওয়া উচিত বিষয়টি, এবং সেটি হওয়ার পথ কি, আপনার বিশ্লেষণ কি বলে? এখন বিষয়টা হলো যে আপনার এই যে ভাই বলেছেন যে নির্বাহী টেবিল থেকে, এটা নির্বাহী টেবিলের বিষয়ও ছিল না। এটা ব্যাপারটা হয়ে গিয়েছিল এরকম যে আমাদের তো র্যাবের ইউনিট হলো প্রায় কয়টা, 12-14টা 12-14টা ইউনিট আছে। তাদের সিওরা ঢাকাতে আপনার মিটিং করতেন যে কে তার আগের মাসে কত বেশি ক্রসফায়ার করতে পেরেছেন, এবং সেই অনুযায়ী তারা নিজেদের মধ্যে পুরস্কার বিতরণ করতেন যে হি হ্যাজ স্কোরড ম্যাক্সিমাম, হত্যার প্রতিযোগিতা। এবং এটা বললাম না যে প্রথমে যে আপনার এটা সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল যে এই মানুষকে হত্যা করে ফেলবে, সেটা জানিয়ে দিতে হচ্ছে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। এছাড়াও তারা ব্যক্তিগত উদ্যোগে এটা সাইড বিজনেস হিসাবে তারা এটা ব্যবসা হিসাবে করেছে। এবং এই জিনিসটাকে আপনাকে একটা জিনিস বললেন যেটা যে আমরা কিছু মানুষ এখন পরিবর্তন আমরা পাবো কিনা। আপনি একটা জিনিস খেয়াল করেন যে 7 খুন যে হলো নারায়ণগঞ্জে, তার প্রধান আসামি হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এখন সাইদ তারেক।
তিনি গত সপ্তাহ পর্যন্ত বা এই 5ই আগস্টের আগ পর্যন্ত এয়ার কন্ডিশন রুমে এবং টিভি সহ একটা রাজকীয় জীবনযাপন করতেন। 5ই আগস্টের পরে তিনি এখন কন্ডেমড সেলে চলে গিয়েছেন, তাকে শিফট করা হয়েছে এবং তিনি এখন যে কন্ডেম সেলটা হলো আপনার একটা নিরিবিলি, যেখানে অন্য কোনো কয়েদিদের সাথে তার সংস্পর্শ নাই এবং এই যে জেলখানার যে খাবার প্রতিদিন কত টাকার যে একটা বাজেট আছে সেই বাজেটের খাওয়া খাচ্ছেন এবং তিনি এখন অপেক্ষমান তার পরবর্তী রায়ের জন্য। এখন হলো কি যে এই জিনিসগুলিকে আপনার লিঙ্গার করা হয়েছে দীর্ঘদিন ধরে, আপনার 7 খুন এটা লিঙ্গার করা হয়েছে। ইভেন আপনি দেখেন যে মেজর সিনহা তাকে হত্যা করা হলো কক্সবাজারের মেরিন ড্রাইভে। তিনি সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্য, শুধু সেটা না, তিনি ছিলেন হচ্ছে আপনার সেনাবাহিনীর এলিট ফোর্সের সদস্য, তিনি SSF এর সদস্য ছিলেন। তো সেই মানুষটাকে হত্যা করার পরেও সেটার কিন্তু এখন পর্যন্ত এটা হাইকোর্ট ওই লেভেলে যায়নি, মামলাটা এখনো রায় হয়েছে। আমরা আশাবাদী যে একটা পরিণতি এখন ন্যায় বিচার পাবে অবশ্যই আমরা আশাবাদী, যেহেতু আমরা সাইদ তারেকের বিষয়টা লক্ষ্য করছি। এছাড়াও আমরা আশাবাদী এই সেন্সে যে আমাদের সরকার, আপনার যদি আমরা 90 সালের পর থেকে দেখি, আপনার কোনো সরকার প্রধানের ইচ্ছার বাইরে আসলে কিন্তু আইন শৃঙ্খলা বলেন বা কোনো বাহিনী কাজ করে না। জি ভাই, আমরা একটি সংবাদে দেখলাম ভ্যাট ট্রাইব্যুনাল থেকে 500 কোটি টাকার ফাইল গায়েব। দৈনিক যুগান্তরের খবর ছিল 2012 সালে সরকারি সংস্থার 1000 কোটি টাকার কাগজপত্র নিখোঁজ হওয়া কি নিছক দুর্ঘটনা নাকি সাজানো অন্য কিছু ছিল? এখানে আপনার দুর্ঘটনা না, এই দুর্ঘটনাগুলো হলো সাজানো দুর্ঘটনা। আপনার শুধু এই যে 500 কোটি টাকার ফাইল যেটা গিয়েছে সেটা না, আপনি দেখেন যে ওখানের কমিশনার এক ভদ্রমহিলা, তিনি এই যে আমাদের মোবাইল ফোন কোম্পানির যে সেগুলিকে 1500 কোটি টাকা না কত কোটি টাকা তিনি ক্ষমতা বহির্ভূতভাবে ক্ষমা করে দিয়েছেন বা মাফ করে দিয়েছেন। এটা তার মানে ক্ষমতার মানে পুরাপুরি বাইরে। কারণ হলো এটার জন্য একটা বোর্ড রয়েছে বাংলাদেশ, যে আমাদের যে রেভিনিউ, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, সেখানে তারা আছেন হলো বোর্ড মেম্বার্স আছেন, চেয়ারম্যান আছেন, তারা ডিসাইড করবেন। সেখানে ফাইলটা মানে উপস্থাপন করতে পারেন একটা কমিশনার লেভেলের মানুষ, সেইটা মানে মাফ করে দিয়েছে। সো বিষয়গুলি হলো যে এইগুলো আপনার দেনা পাওনার বিষয় ছিল এবং যেগুলিতে আপনার দেনা পাওনা হয়েছে কিন্তু আইন সিদ্ধভাবে তিনি এটাকে মাফ করতে পারেন বা পারেন না, কিংবা এটাকে তিনি রাইট অফ করে দিতে পারেন না, সেই সময় তখন আপনার এর পেছনে এই ধরনের দুর্ঘটনা। ধন্যবাদ ওবায়দুল বাদল। একই বিষয়, সরকারি দপ্তর থেকে এরকম অনেক ফাইল হারিয়ে গেছে বিগত সরকারের সময়, এটি কি আসলে হারিয়েছে না হারানো হয়েছে? জিয়া ভাইয়ের সাথে পুরাই একমত। এটি শুধু ভ্যাট ট্রাইব্যুনাল থেকেই হারায় না। আপনি যদি দেখেন 2022 সালে ভবন অনুমোদনের 30,000 গ্রাহকের নথি গায়েব রাজুক থেকে। তারপরে 2021 সালে যদি দেখেন তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ 17টি নথি গায়েব। সম্প্রতি চট্টগ্রাম আদালতের বারান্দা থেকে 1911টি মামলার নথি গায়েব থানায় জিডি। এগুলো আসলে কোনো দুর্ঘটনা না। আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটি নথি আর্থিক সংশ্লিষ্ট, এর ভিতরে হারিয়ে যাওয়া, হ্যাঁ, টেন্ডারবাজারি, তারপরে ওই যে বিভিন্ন অনুমোদনের যে নথিগুলো, এগুলো হয়তো বহুতল ভবন অনুমোদনের নথি, এগুলো যদি না থাকে পরবর্তীতে আবার এই ভদ্রলোকেরা যারা আবেদন করেছিল তাদের কাছ থেকে আবারও আর্থিক উৎকোচ নেওয়া যাবে। আদালতের মামলাগুলো, এই যে 1911টি মামলার নথি হারিয়ে গেছে, তার মানে হচ্ছে যে এর ভিতরে চাঞ্চল্যকর অনেক মামলা থাকতে পারে, অনেক গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। তার মানে এটি কি বিগত সরকারের একেবারে সিদ্ধান্ত ছিল, একেবারে ইচ্ছা করে এই জিনিসগুলো যাতে আর সামনে না আসে। এই গত 15 বছরে দেখা গেছে যে এরকম অহরহ ঘটনা ঘটেছে। এটির সঙ্গে আর্থিক এবং ক্ষমতার আধিপত্য বা প্রভাব বিস্তার অনেক কিছুই জড়িত। জি, ধন্যবাদ। এই সব কিছু কাটিয়ে উঠে আসলে আমাদের নতুন করে কি করা উচিত এই মুহূর্তে এই সরকারের? আমি আশাবাদী যে আমরা আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে আগাচ্ছে, এটাকে শুধু আরেকটু গতিশীল করতে হবে। এটাকে আরেকটু আমরা যদি একটা পুশ দেই তাহলে পারে আপনার অনেক সমস্যায় আমরা কাটিয়ে উঠতে পারবো। এই যে জিনিসগুলি এখন সামনে আসছে, ওবায়দুল্লাহ ভাই যেটা বললেন যে এই মামলা টামলাগুলি যে হয়েছে, এর আগে তো শুধু একটা জিডি হয়ে থাকতো, ব্যাস কেউ জানতো না, ভুলে যেত সবাই। এখন এই জিনিসগুলি জাতীয় সংবাদপত্রে আসতেছে, আমরা টেলিভিশনে আলাপ করতেছি। এখন এইগুলিকে
আপনার কঠোরভাবে মনিটরিং করে আপনার এটার জন্য যারা দোষী, যারা এগুলির সাথে ইনভলভ, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এর কোনো বিকল্প নাই, এবং এটা আমরা করতে পারবো, এবং করলে এই সমস্যার সমাধান হবে। ওবায়দুল্লাহ বাদল। আমি একদম সংক্ষেপে বলতে চাই যে গত 15 বছরে আমরা হয়তো পুরাপুরি লিখতে পারিনি, কিন্তু ছোট করে হলেও এই বিষয়গুলো আমরা পত্রপত্রিকায় লিখেছি। এই সরকারের একটি সেল হওয়া উচিত যারা গত 15 বছরের এই পত্রিকাগুলো দেখে এই জাতীয় ঘটনাগুলো এখন নতুন করে আবার রিইনভেস্টিগেট করতে পারে। হ্যাঁ, যে তাহলে হয়তো আমরা অতীতের এই বঞ্চনার থেকে কিছুটা হলেও অথবা এই ধরনের অপরাধ অন্তত আইনের আওতায় আসবে। জি, ধন্যবাদ ওবায়দুল্লাহ বাদল, ধন্যবাদ জিয়া আহমেদ, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, ধন্যবাদ। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চাই স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।